ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা আমরা খুবই মানসিক যন্ত্রণার মধ্যে আছি যে দীর্ঘদিন ধরে তোমাদের ক্লাস নিতে পারছি না এবং অনেকেই পড়াশোনার সুযোগ সেই মতো না পাওয়ায় পিছিয়ে পড়ছো। যাই হোক, এই পরিস্থিতির মধ্যেই আমাদেরকে এগোতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমাদের যে ইংরেজি পাঠ্যপুস্তক আছে, তোমরা অনেকেই বই পেয়ে গেছো এবং তার মধ্যে তোমাদের যে ব্লসমস বইটি আছে ইংরেজিতে, সেইটি পড়াবেন তোমাদের অন্য মাস্টারমশাইরা। আমি তোমাদের ইংলিশ গ্রামার বই, যেটা তোমাদের ওই ব্লসমস টেক্সট বুক ভিত্তিক যে গ্রামার বই, সরকারি বই দেওয়া হয়েছে, ফ্র্যাগ্রেন্স, আমি ওই বইটি এই যতদিন তোমাদের ক্লাস হবে না পড়িয়ে যাব। সুতরাং তোমরা বইটি খুলে ফেলো এবং একেবারেই কাছে একটি লেড পেন্সিল, প্রতিদিনই যখন আমি ফ্র্যাগ্রেন্স পড়াবো তুমি একটি এক্সারসাইজ বুক, যেগুলো স্কুল থেকে দেওয়া হয়েছে, যদি ফুরিয়ে যায় তুমি অন্য খাতা কিনে নেবে এবং সেটি ব্লসমস অংশের জন্যই নির্দিষ্ট করে রাখবে। তো একটি এক্সারসাইজ বুক এবং একটি লেড পেন্সিল, যদি বইয়ের উপরে লেখো তাহলে লেড পেন্সিল, নয়তো খাতায় লিখলে পেনে লিখতে পারো। Now let us start, students of class 6. For the students of the English medium section, I will describe the things in English, but at the same time for the Bengali medium students, I will try to make you understand everything in Bengali. However, open at page 1, that is revision lesson. তুমি ক্লাস 5-এ যা পড়েছো তার পুনরাবৃত্তি ঘটাচ্ছি। এক পাতা খোলো, এক পাতায় তোমার ফ্র্যাগ্রেন্স বইয়ের। এই প্রসঙ্গে বলি, সব বই আমরা এখনও পাইনি। 3 তারিখ স্কুল খুললে আমরা বাকি বইগুলোর জন্য আবার খোঁজ খবর নেব। যেদিনে পাবো আবার তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমাদের অভিভাবকরা এসে নিয়ে যাবেন। Activity 1, page 1, Activity 1. Underline the articles in the following sentences. You have learned articles in class 5. 5-এ পড়েছো তো আর্টিকেল, 3টে আর্টিকেল আছে, এ, অ্যান এবং দি। ঠিক আছে? তো এই আর্টিকেলগুলোর ব্যবহারের সাধারণ নিয়মটা কি? সাধারণ নিয়ম, এর ব্যতিক্রম আছে, সেগুলোও বলবো। সাধারণ নিয়মটা হলো যে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার আগে, কোনো নাউন যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার আগে দি বসে। আর্টিকেল কার আগে বসে? আর্টিকেলগুলো অ্যাকচুয়ালি সেমি অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ বলতে পারো। পার্ট অফ স্পিচ হিসেবে আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ, ওটা নাউনের আগে বসবে। নির্দিষ্ট করে কোনো নাউন যদি বলি ওই পাখিটা উড়ছে, দ্য বার্ড ইজ ফ্লাইং, নির্দিষ্ট। কিন্তু যদি বলি পাখিগুলি উড়ছে, তখনও নির্দিষ্ট, কিন্তু পাখিরা ওড়ে, সব পাখি ওড়ে, নির্দিষ্ট আর বললাম না। তখন বলি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, কিন্তু ওইটারই আগে যদি দি বসিয়ে ফেলো, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, মানে কতগুলো নির্দিষ্ট পাখির দিকে তুমি ইঙ্গিত করে বলছো ওই পাখিরা আকাশে উঠছে বা ওড়ে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে নির্দিষ্ট করে কিছু বোঝাতে নাউনের আগে দি হয় সাধারণভাবে, এবং সেই জন্য এটাকে ডেফিনাইট আর্টিকেল বলা হয়। ইনডেফিনাইট আর্টিকেল নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়। অ্যান অ্যাপল, এ ব্যাগ, এ পেন,
তাহলে ব্যাগের আগে এ দিলাম, অ্যান এগ, এগ আপেলের আগে অ্যান দিলাম। অর্থাৎ যে নাউনটা, যে ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হবে, তোমরা জানো এ, ই, আই, ও, ইউ, এই 5টা হলো ভাওয়েল। ইংরেজি অ্যালফাবেটের বাকি 21টা ওয়ার্ড হলো 21টা লেটার হলো কনসোনেন্ট। কটা ভাওয়েল পেলে? এ, ই, আই, ও, ইউ। কটা কনসোনেন্ট পেলে? 21টা। তাহলে মোট কতগুলো লেটার পেলে? 21 আর 5-এ 26টা। তুমি হাতে গুনে নাও, এ থেকে জেড পর্যন্ত, দেখো 26টা আছে। তো এই যে ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড আরম্ভ হয়, সেই ওয়ার্ড তার আগে আর্টিকেল বসাতে হলে সেটা অ্যান হয় সাধারণভাবে। কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড শুরু হলে তার আগে এ হয়, যদি অনির্দিষ্টভাবে বোঝানো হয় ওয়ার্ডগুলোকে। আর দি বসানোর ক্ষেত্রে কিছু নিয়ম আরও আছে, যেমন ধরো যে মহাবিশ্বে যা একটা আছে তার আগে দি হবে। যেমন গ্রহ, নক্ষত্র সবই তো মহাবিশ্বে একটা করেই আছে, তো তাদের আগে দি হবে। দি আর্থ, দি মুন, দি সান। স্কাইয়ের আগে দি হয়। কোনো খবরের কাগজের নামের আগে দি হয়। বিখ্যাত বইয়ের নামের আগে, কোনো ধর্মপুস্তকের নামের আগে দি হয়। কোনো বিখ্যাত তারিখ, দ্য 15th অগাস্ট, দ্য 26th জানুয়ারি আমাদের কাছে বিখ্যাত, সুতরাং দি হয়। নদ, নদী, পাহাড়, পর্বত এসবের নামের আগে দি হয়। কোনো জাহাজের নামের আগে দি হয়। তাহলে এইরকম বহু আমি যে তোমাদের কাছে বক্তব্যটা রাখছি, যদি ভুলে গিয়ে থাকো, তোমার কাছে নোট বই আছে, তুমি তো এক্সারসাইজ বই নিয়ে বসেছো, এটা আরেকবার শুনে নিয়ে কোন কোন জায়গায় দি হয় আরেকবার টুকে নিতে পারো। আর জাত বোঝালে দি হয় বেশিরভাগ ক্ষেত্রেই। দ্য কাউ গিভস আস মিল্ক। দ্য কাউ মানে গরু জাতিকেই বোঝাচ্ছে, সব গরুই দুধ দেয়, গাভীকে বোঝাচ্ছে। দ্য হর্স রানস ফাস্ট। ঘোড়া জোরে ছোটে, মানে ঘোড়া জাতটাকে মিন করছি। তাহলে এইসব জায়গায় দি হয়। আরও যেগুলো দি হয় ক্ষেত্র এলে আমি বলে দেবো। এবারে এ আর অ্যানের জায়গাটা ব্যতিক্রম কিছু কিছু জায়গা আছে। যেমন ধরো অ্যান আওয়ার, এক ঘন্টা। আই উইল ওয়েট ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা অপেক্ষা করব। এই যে অ্যান আওয়ার, এইচ ও ইউ আর বানানটা, ওই এইচটা উচ্চারণ হচ্ছে না, প্রথমেই তো ওটা উচ্চারণ হচ্ছে, ভাওয়েলটা উচ্চারণ হচ্ছে। সেই কারণে এ ধরনের কিছু কথা আছে যেগুলো অ্যান অনেস্ট ম্যান, এগুলো হচ্ছে এ থাকলেও কনসোনেন্ট দিয়ে ওয়ার্ডটা শুরু হলেও তার উচ্চারণ না থাকার জন্যে, সেই কনসোনেন্টটা সাইলেন্ট থাকার জন্যে পরবর্তী ভাওয়েলটার উচ্চারণ হচ্ছে, সুতরাং এর আগে অ্যান বসবে। আবার ভাওয়েল দিয়ে শুরু হলেও কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তার প্রথম যে সিলেবেলটা, তার যদি উচ্চারণ ইউ কিংবা ওয়া হয়ে যায়, সুতরাং সেখানেও আবার নিয়মের ব্যতিক্রম ঘটানো হবে। সেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, কিন্তু তার উচ্চারণ ইউ বা ওয়া হলে তার আগে কিন্তু এ বসবে। যেমন এ ইউরোপিয়ান, এই যে ইউরোপিয়ান, ই দিয়ে শুরু হচ্ছে, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, কিন্তু যেহেতু ই দিয়ে শুরু হচ্ছে, অ্যান হওয়ার কথা ছিল, অথচ ইউ উচ্চারণ হওয়ার জন্য ওটা এ হয়ে গেল। অমনি করি এ ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটি ইউ দিয়ে উচ্চারণ হচ্ছে এ ইউনিভার্সিটি। ওকে, দেন এ ওয়ান আইড ডিয়ার, একটা ওয়া, এ 1 রুপি কয়েন, একটা 1 টাকার কয়েন। ONE ওয়ান, ওয়ান বলতে গেলে ওয়া আসছে, অথচ ওটা তো ভাওয়েল, তার আগে অ্যান হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে। এরকম ব্যতিক্রমও আছে, যখন যা ক্ষেত্র আসবে আমরা দেখে নেবো, আমরা শিখে নেব। তো নাও লেট আস স্টার্ট। বলছে আন্ডারলাইন দ্য আর্টিকেলস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস। এটা খুবই সহজ, আর্টিকেলগুলোকে চিহ্নিত করো নিচে দাগ দিয়ে দিয়ে। প্রথমটা করে দিয়েছে তোমার, দ্য সান ইজ ব্রাইট, দাটার নিচে দাগ দিয়েছে। পরেরটা নিশ্চয়ই তুমি পারবে, আই হ্যাড অ্যান অ্যাপল, অ্যানটার নিচে দাগ দেবে। হি ইজ আ লয়ার, এটার নিচে দাগ দেবে, এমনি করে। অ্যাক্টিভিটি 2, রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ইন দি ব্ল্যাঙ্কস। এরপরে তোমার কাজ, তুমি যা শিখেছো এতক্ষণ, যা বক্তব্য রাখলাম সেই অনুযায়ী ওই শূন্যস্থান পূরণ করো আর্টিকেল দিয়ে। আওয়ার টিচার, একটাই ওরা করে দিয়েছেন, আওয়ার টিচার শোড আস এ পিকচার, দেখালেন আমাদিকে একটি পিকচার। তারপরেটা এসো তো, ড্যাশ ওল্ড লেডি ইজ মাই মাদার, তাহলে ওই বৃদ্ধা আমার মা, দ্য ওল্ড লেডি ইজ মাই মাদার। তারপরে আই হ্যাভ ড্যাশ 1 রুপি নোট, ওই একই ব্যাপার, আই হ্যাভ এ 1 রুপি নোট। আমি একটু আগে উদাহরণ বলছিলাম 1 রুপি কয়েন, এখন আর 1 রুপি নোট পাওয়া যায় না বলে কয়েনটাই মাথায় এলো আমার। ইউ ক্যান হ্যাভ অ্যান এগ। তারপরে আমি বলেছি নদ নদী পাহাড় পর্বত সবের আগে দি হবে, দি গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার। ইউ হ্যাভ কাম হেয়ার আফটার আ লং টাইম, লং এল দিয়ে শুরু হচ্ছে, কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তার আগে এ হবে। এই আমাদের রিভিশন লেসন, আমরা আর্টিকেল পড়েছি ক্লাস 5-এ, সুতরাং সেগুলো একবার ঝালিয়ে নিলাম, ঠিক আছে। দেন অ্যাক্টিভিটি 3, এখানে আর আমরা 5-এ কী পড়েছি, আমরা জেন্ডার পড়েছি। তো জেন্ডার কী জেন্ডার আমরা পড়েছি, ইংলিশে কী জেন্ডার আছে। ম্যাসকুলাইন জেন্ডার, মানে যে ওয়ার্ড দিয়ে কোনো পুরুষকে মিন করে, পুরুষকে বোঝায়, পুরুষ জাতীয় কিছু বোঝায়। ফেমিনাইন জেন্ডার, স্ত্রী জাতীয় বোঝায়। কমন জেন্ডার, স্ত্রী পুরুষ সবাইকেই বোঝায়। আর নিউটার জেন্ডার, এই নিষ্প্রাণ কিছু, সেগুলো হচ্ছে নিউটার জেন্ডার। তাহলে দেখো চিলড্রেন তুমি তো বুঝতে পারছো না যে চিলড্রেন মানে ছেলে মেয়েরা, তার মানে এটা কমন। গোল্ড, প্রাণ আছে নেই, তাহলে ওটা নিউটার। চেয়ার, তুমিই বলো কী হবে। দেন ফ্রেন্ড, বুঝতে পারছো মেল না ফিমেল, ফ্রেন্ড বললে বোঝা যায় না, সুতরাং কমন। টিচার একই ব্যাপার, কমন জেন্ডার। বক্স নিউটার জেন্ডার। ডক্টর, গ্লাস, প্যারেন্ট, ঠিক আছে। তাহলে আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যান্ড দ্য নিউটার জেন্ডার, এগুলোকে আমরা ওই ওয়ার্ডগুলো থেকে বেছে নিলাম। এবার ম্যাসকুলাইন ফেমিনাইন তোমাদের যদি গ্রামার বই থাকে বা উইংস বই থাকে দেখে নেবে, জেন্ডার চেঞ্জ। যেমন ধরো হর্স মানে ঘোড়া, ম্যাসকুলাইন জেন্ডার, তার ফেমিনাইন হলো মেয়ার, MARE। ম্যান, ওম্যান। জেন্টলম্যান, লেডি। পোয়েট, পোয়েটেস। লায়ন, লায়নেস। অক্স, কাউ।
এই ম্যাসকুলাইন ফেমিনাইন এই চেঞ্জ হয়, তোমরা জানো, পিকক, পিহেন। সুতরাং তোমরা ওই পার্টটা আবার একবার ক্লাস 5 থেকে ঝালিয়ে নেবে যদি ভুলে গিয়ে থাকো। ইন দ্য নেক্সট পেজ, অ্যাট পেজ 2, we will remember how to punctuate. আমরা যখন কথা বলি, আমরা তো হরবর হরবর করে একটা লাইন বা একাধিক লাইন পরপর বলে যাই না, আমরা মাঝে মাঝে থেমে থেমে বলি। কেমনভাবে থেমে থেমে বলি দেখো, যে হরি, কামাল আর সৌরভ গতকাল এখানে এসেছিল। আমি যখন বলি কীভাবে বলছি, কীভাবে বলি, তুমি যখন বলো কীভাবে বলো, হরি, কামাল আর সৌরভ গতকাল এসেছিল। দেখো অল্প অল্প থেমে থেমে বলছি, হরি, কামাল আর সৌরভ গতকাল এখানে এসেছিল, বলছি না? তাহলে এই যে তিনটে নাউন, হরি, কামাল আর সৌরভ, তো এখানে কি হলো, ওই তিনটেই নাউন, নাম বোঝাচ্ছে। যে পার্ট অফ স্পিচে কোনো কিছুর নাম বোঝায় তাকেই আমরা নাউন বলি। তাহলে এই যে নাউন, পরপর নাউনগুলো আছে, এই নাউনগুলোকে আমরা কমা দিয়ে সেপারেট করি। মিন করা, ওই যে আমরা কথাটা বলবার সময়তেও যেভাবে থেমে থেমে অল্প থেমে, খুব অল্প থেমে বলি, এটাকে কমা দিয়ে বোঝানো হয়। কিন্তু শেষের দুটো ওখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়। যেমন আমি যদি আবার বলি যে সে বাড়িতে এসে ভাত, ডাল আর তরকারি খেলো, তাহলে কামিং টু হিজ হাউস হি এট রাইস, ডাল অ্যান্ড ভেজিটেবলস। তাহলে এই যে রাইস, ডাল অ্যান্ড ভেজিটেবলস, তাহলে রাইসের পরে কিন্তু একটা কমা দিতে হবে তোমাকে। ডাল অ্যান্ড ভেজিটেবলস, ওখানে ওই অ্যান্ড দিয়ে জুড়ছো, কমা দেবে না। এবং এই রাইস, ডাল অ্যান্ড ভেজিটেবলস তিনটেই নাউন। এইভাবে পাংচুয়েশন আছে। আবার যখন ধরো কোথায় যাচ্ছ, এই কথাটা, আর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ, তুমি যখন উত্তর দাও যে আমি এবার মার্কেটে যাচ্ছি, তাহলে এই যে আমি একবার মার্কেটে যাচ্ছি, টোনটা দেখো তো কেমন করে বললাম। আর কি আমি বাবার সঙ্গে মার্কেটে যাচ্ছি, কি আমি এখন খেলতে যাচ্ছি। কখন খেলতে যাবে, তো টোনটা আলাদা রকম হয়ে যাচ্ছে। তাহলে লেখার সময় আমি মিন করব কী করে, বোঝাবো কী করে? না, ওই প্রশ্নবোধক যে বাক্যটা, যে ওইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওইটা আমরা বোঝাবো, ওর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। হোয়াট ইজ ইয়োর নেম, হোয়ার আর ইউ গোয়িং, হোয়েন উইল ইউ কাম ব্যাক। আর যে সাধারণভাবে যে উত্তরগুলো যেগুলো আমি বলছিলাম এখনই, যে আমি বাজারে যাচ্ছি, আমি কালকে স্কুলে যাব মনে করছি, তো এই যে শব্দগুলো, এই যে সেন্টেন্সগুলো, এর শেষে তুমি একটা করে ফুল স্টপ দেবে, কারণ ওর পরে আর কিছু নেই তোমার বক্তব্য, ওইখানেই তুমি থামছো। পূর্ণচ্ছেদ বাংলা কথাটা, পুরো ছেদ দিচ্ছ। অল্প থেমে বললে কমা দেবে। আচ্ছা, এছাড়াও আবার কিছু সেন্টেন্স আছে, যেমন ধরো, হ্যাঁ, যে কি সুন্দর ফুলটা, এই যে বললে তুমি, এটা তোমার এক্সক্লামেশন, ওরে বাবরে কি বিরাট স্বাদ, এটা তোমার বিস্ময় প্রকাশ করছো। এখানে একটা নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিস্ময় চিহ্ন দিতে হবে। ঠিক আছে, কাউকে ডাকছো, হ্যাঁ, বিধান এখানে এসো, এই যে বিধান বলে ডাকছো, ওইখানে তুমি একটা কমা দিয়ে সেপারেট করতে পারো, অর তুমি ডাকছো বলে তুমি ওটাকে নোট অফ এক্সক্লামেশন দিতে পারো।
তাহলে এরকম আবার কারো উক্তি যখন তুমি তুলে ধরো, হ্যাঁ, নেতাজি কী বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। হ্যাঁ, তোমরা গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, সেট নেতাজি। তাহলে এই যে গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, এই কথাটা ওনার মুখ দিয়ে বেরিয়েছিল। অতএব ওই টোটাল উক্তিটা, ওনার কথাটা, ওইটাকে আমরা ইনভার্টেড কমার ভেতরে ঢুকিয়ে রাখবো। শুরুতে ইনভার্টেড কমা, শেষে ইনভার্টেড কমা দেবো, এবং তারপরে সেট নেতাজি বা নেতাজি সেট লেখা আছে, ওই অংশটাকে কমা দিয়ে পৃথক করব। উক্তি এবং সেন্টেন্সের বাকি অংশটা কমা দিয়ে সেপারেট করে দেবো। তাই এই ধরনের পাংচুয়েশনস আমরা যখন আরও এগিয়ে যাব তখন আরও ভালোভাবে শিখব। যাই হোক, আমরা যে অংশটা আমাদের দেওয়া হয়েছে এই অংশটা নিয়ে আলোচনা করা যাক। অ্যাক্টিভিটি 4, punctuate the following paragraph and rewrite. One sunny morning in June, two persons were climbing up a mountain path. One was a tall, strong-looking woman, the other a child of 5. তাহলে এই যে দেখছো, থামতে হচ্ছে আমাকে। এক রোদ ঝলমলে সকালে জুন মাসের দুই ব্যক্তি ওয়ার ক্লাইম্বিং আপ এ মাউন্টেন পাথ, পাহাড়ি পথ ধরে উঠে যাচ্ছিল। ওয়ান ওয়াজ এ টল স্ট্রং লুকিং ওম্যান, একজন বেশ শক্তপোক্ত মহিলা, অ্যান্ড দি আদার এ চাইল্ড অফ 5, আর একটি তার সঙ্গে যাচ্ছিল একটি 5 বছরের শিশু। তাহলে মুশকিল হলো, ওটা দুটো সেন্টেন্স আছে। আমরা দেখিয়ে নিচ্ছি ওই মাউন্টেন পাথের পরে ওখানে একটা ফুল স্টপ বসবে, এবং পাংচুয়েশনের আরেকটা নিয়ম হলো প্রত্যেকটা সেন্টেন্সের শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। সুতরাং তারপরে যে ওয়ানটা আছে, পাথের পরে ফুল স্টপ, সেকেন্ড লাইনে মাউন্টেন পাথ ফুল স্টপ, তারপরে ওয়ানের ওটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। ওয়ান ওয়াজ এ টল স্ট্রং লুকিং ওম্যান, কমা দিয়ে দি আদার a child of 5, full stop. The child had on 2 dresses, one above the other, one above the other. দুটো পোশাক পরেছে সে, একটার উপরে আর একটা শিশুটা, ফুল স্টপ হবে। ওভার দিস এ রেড উলেন শাল, আবার ওই ওভারের ওখানে ওটা বড় হাতের হবে, তার উপরে আবার একটা লাল পশমের চাদর পরেছে সে। অ্যান্ড অন হার ফিট ওয়ার থিক মাউন্টেন শুজ, বেশ মোটা সোটা পাহাড়ি জুতো পরা আছে তার পায়েতে। ঠিক আছে। নাও অ্যাক্টিভিটি 5, fill in the blank spaces in the following chart with the present, past and past participle forms of doing words. আমরা জানি যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায়, যে ওয়ার্ড দিয়ে কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। যেমন রাইট, এই লেখা, আমি লিখি, আমি লিখছি, আমি লিখেছিলাম, আমি লিখব, আমি লিখেছি, এইসব বোঝাতে হলে ভার্বের 3 রকমের ফর্ম আছে। ইংলিশে সব ভার্বের 3 রকমের ফর্ম আছে, কিছু এক্সেপশন ছাড়া। কিছু ভার্ব আছে যাদের 3টে ফর্ম একই। তো যাই হোক, এই যে ভার্বগুলো 3টে করে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, সেগুলো আমাদের জানতে হবে। আমি তোমাদের অন্য কোনো একটা ভালো বই যদি পাই, মোটা এমনি বড় বড় অক্ষরে লেখা, তো 2টো পেজ আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা এই ভার্বের ফর্মগুলো মুখস্থ করে নেবে। রাইট, রোট, রিটেন, সিং, স্যাং, সাং, তারপর তো ড্রিভেন দেওয়া আছে, দেখো, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, কাম, কেম, কাম, সুইম, সোয়েম, SWAM, সোয়াম, UM, স্পেন্ড, SPEND, স্পেন্ট, স্পেন্ট, গিভ, গেভ, গিভেন, বিল্ড, বিল্ট, টি হবে, ডিটা টি হয়ে যাবে, বিল্ট, বিল্ট, গ্রো, গ্রু, গ্রোন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। আজ এই পর্যন্ত থাক। কেন না, আমি একটা পেজ তোমাদের দিচ্ছি, 2টো পেজ তোমাদের দিচ্ছি, তোমরা ওই 2টো পেজ মুখস্থ করে ফেলো।
ওই দুটো পেজে থাকবে অনেকগুলি ভার্ব এবং তাদের ডিফারেন্ট ফর্মস, এগুলো মুখস্থ করে ফেলবে এবং এর বানান, উচ্চারণ, মানে সব মুখস্থ করে ফেলবে। এবং তারপরে যখন মনে হবে মুখস্থ হয়ে গেছে তখন বাংলা ওয়ার্ডগুলোর মানেগুলো লিখে নিয়ে বইটা বন্ধ করে তার ইংরেজিটা, প্রেজেন্ট ফর্মের ইংরেজিটা লিখবে, লিখে তার 3টে করে ফর্মে তাকে চেঞ্জ করবে। এইভাবে ভার্বের ফর্ম তোমাদের অন্তত 250-300 ভার্বের ফর্ম মুখস্থ রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই শেষ হচ্ছে। এর সঙ্গে থাকছে তোমাদের জন্য ওই 2টো পেজ।